রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ পল্লী প্রকৃতি এক, পাঠ করছি চুমকি সরকার। মৌমাছি মৌচাক রচনা করলে তার গোড়াকার কথাটা তাদের অন্নের ব্যবস্থা। ফুলে ফুলে কণা কণা মধু, কোনো ঋতু উদার, কোনো ঋতু কৃপণ। যে মৌমাছিরা দল বেঁধে সংগ্রহ আর দল বেঁধে সঞ্চয় করতে পারলে মৌচাকে পত্তন হলো তাদের লোকালয়। লোকালয় বলতে কেবলমাত্র অনেকে একত্র জমা হওয়ার গণিত রূপ নয়, ব্যবহার নীতি দ্বারা এই একত্র জমা হওয়ার একটা কল্যাণ রূপ। অনেকে ভোগ করবার থেকে যেটা আরম্ভ হলো অনেকে ত্যাগ করবার দিকে সেটা নিয়ে গেল। নিজের জন্য কাজ করার চেয়ে সকলের জন্যে কাজ করাটা হয়ে উঠল বড়। সকলের প্রাণযাত্রার মধ্যেই নিজের প্রাণীর সার্থকতা বোধ জন্মালো। এরই থেকে বর্তমান কালকে ছাড়িয়ে অনাগত কালকে সত্য বলে উপলব্ধি করা সম্ভব হলো। যে দান নিজের আয়ুকালের মধ্যে নিজের কাছে পৌঁছবে না, সে দানেও কৃপণতা রইল না। লোকালয় বলতে এমন একটি আশ্রয় বোঝালো যেখানে নিজের সঙ্গে পরের বর্তমানের সঙ্গে ভাবিকালের অবিচ্ছিন্ন সম্বন্ধ প্রসারিত। এই হলো অন্নব্রহ্মের তত্ত্ব, অর্থাৎ অন্ন যেই বৃহৎ হয়েছে অমনি সে স্থূলভাবে অন্নকে ছাড়িয়ে এমন একটি সত্যকে প্রকাশ করেছে যা মহান। আদিমকালে পশু শিকার করে মানুষ জীবিকা নির্বাহ করত, তাতে লোকালয়ে জমে উঠতে পারেনি। অনিশ্চিত অন্ন আহরণের চেষ্টা সকলে একা একা ঘুরে বেরিয়েছে। তখন তাদের স্বভাব ছিল হিংস্র দস্যুবৃত্তি, ছিল ব্যবসায়, ব্যবহার ছিল অসামাজিক। মানুষের অন্ন ব্যবস্থা সুনিশ্চিত প্রচুর হতে পেরেছে বড় বড় নদীর কূলে, যেমন নীল নদী, ইয়াং সিকিয়াং, অক্সাস, ইউফ্রেটিস, গঙ্গা, যমুনা। সেইখানে জন্মেছে বড় বড় সভ্যতা, অর্থাৎ লোকালয় বন্ধনের সুব্যবস্থা। পলিমাটিতে ভূমিকর্ষণ করে মানুষ যখন একই জায়গায় বৎসরে বৎসরে প্রচুর ফসল ফলিয়ে তুললে তখনই অনেক লোক এক স্থানে স্থায়ীভাবে আবাস পত্তন করতে পারল। তখনই পরস্পরকে বঞ্চিত করার চেয়ে পরস্পরকে আনুকূল্য করায় মানুষ সফলতা দেখতে পেলে একত্র মেলবার যে সামাজিক মনোবৃত্তি ভিতরে ভিতরে মানুষের পক্ষে স্বাভাবিক, অন্য সংস্থানের সুযোগের দ্বারা সেইটি জোর পেয়ে উঠল। মানুষ ভূমিমাতার নিমন্ত্রণ পেলে একত্র সবাই পাত পেরে বসল। তখন পরস্পরের ভ্রাতৃত্বের সন্ধান মিলল। বহু প্রাণ এক অন্যের দ্বারা এক প্রাণীর সম্বন্ধ স্বীকার করল। তখন দেখতে পেলে পরস্পরের যোগ কেবলমাত্র সুযোগ নয়, তাতে আনন্দ। এই আনন্দে ব্যক্তিগতভাবে ক্ষতির শিকার, এমনকি মৃত্যুর শিকারও সম্ভবপর হয়। পৃথিবী আমাদের যে অন্ন দিয়ে থাকে সেটা শুধু পেট ভরাবার নয়, সেটাতে আমাদের চোখ জুড়োয়, আমাদের মন ভোলে। আকাশ থেকে আকাশে সূর্যকিরণের যে স্বর্ণরাগ, দিগন্ত থেকে দিগন্তে পাকা ফসল খেতে তারই সঙ্গে সুর মেলে এমন সোনার রাগিনী। সেই রূপ দেখে মানুষ কেবল ভোজনের কথাই ভাবে না, সে উৎসবের আয়োজন করে। সে দেখতে পায় লক্ষ্মীকে, যিনি একই কালে সুন্দরী এবং কল্যাণী। ধরনীর অন্ন ভাণ্ডারে কেবল যে আমাদের ক্ষুধা নিবৃত্তির আশা তা নয়, সেখানে আছে সৌন্দর্যের অমৃত। গাছের ফল আমাদেরকে ডাক দেয় শুধু পুষ্টিকর শস্যপিণ্ড দিয়ে নয়, রূপ রস বর্ণ গন্ধ দিয়ে। ছিনিয়ে নেবার হিংস্রতার ডাক এতে নেই, এতে আছে একত্র নিমন্ত্রণের সৌহার্দ্যের ডাক। পৃথিবীর অন্ন যেমন সুন্দর, মানুষের সৌহার্দ্য তেমনি সুন্দর। একলা যে অন্ন খাই তাতে আছে পেট ভরানো, পাঁচজনে মিলে যে অন্ন খাই তাতে আছে আত্মীয়তা। এই আত্মীয়তার যজ্ঞক্ষেত্রে অন্নের থালি হয় সুন্দর, পরিবেশন হয় সুশোভন, পরিবেশ হয় সুপরিচ্ছন্ন। দৈন্যে মানুষের দাক্ষিণ্য সংকুচিত করে, অথচ দাক্ষিণ্যেই সমাজের প্রতিষ্ঠা। তাই ধরনের অন্ন ভাণ্ডারের প্রাঙ্গণে বাঁধা হয়েছে মানুষের গ্রাম।
মানুষের মধ্যে যা অমৃত তার প্রকাশ হলো এই মিলন থেকে। তার ধর্মনীতি, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, তার বিচিত্র আয়োজনপূর্ণ অনুষ্ঠান, এই মিলন থেকে মানুষ গভীরভাবে আত্মপরিচয় পেলে আপন পরিপূর্ণতার রূপ তার কাছে দেখা দিল। গ্রামের সঙ্গে সঙ্গে নগরেরও উদ্ভব। সেখানে রাষ্ট্রশাসনের শক্তি পঞ্জীভূত, সেখানে সৈনিকের দুর্গ, বণিকের পণ্যশালা, বিদ্যাদান ও বিদ্যা অর্জনের উদ্দেশ্যে বহু স্থান থেকে এক স্থানে শিক্ষক ও ছাত্রের সমাবেশ, দূর পৃথিবীর সঙ্গে জানাশোনা দেনা পাওনার যোগ, সেখানে মাটির বুকের পরে জগদ্দল পাথর, জীবিকা সেখানে কঠিন শক্তির সঙ্গে শক্তির প্রতিযোগিতা। সেখানে সকল মানুষকে হার মানিয়ে একলা মানুষ বড় হতে চাচ্ছে, বাড়াবাড়ি না হলে তারও ফল মন্দ নয়। ব্যক্তি স্বাতন্ত্র্য যদি অতিশয় চাপা পড়ে তাহলে ব্যক্তিগত শক্তির উৎকর্ষ ঘটে না। সমান মাথাওয়ালা ঝোপগুলোর চাপে বনস্পতি বেটে হয়ে থাকে। ব্যক্তি স্বাতন্ত্র্যের অত্যাকাঙ্ক্ষা অগ্নিবাষ্পের ঠেলায় জনসংঘের সাধারণ আশ্রয়ভূমিকে উঁচুর দিকে উৎক্ষিপ্ত করে। উৎকর্ষের আদর্শ বেড়ে ওঠে। পরস্পরের নকলে ও রেষারেষিতে মানুষের শক্তির চর্চা অত্যন্ত সচেষ্ট হয়ে থাকে। জ্ঞানের ও কর্মের ক্ষেত্রে নবোন্মেষ সম্ভবপর হয়। নানা দেশের নানা জাতির চিত্ত সমবায়ে বিদ্যার আয়তন প্রশস্ত হয়ে ওঠে। শহরে যেখানে সমাজের চাপ অতি ঘনিষ্ঠ নয়, সেখানে ব্যক্তি স্বাতন্ত্র্য সুযোগ পায়। মানস শক্তি একটা সাধারণ আদর্শের অনুচ্চ সমতলতা ছাড়িয়ে উঠতে থাকে। এই কারণেই বুদ্ধির জড়তা ও সংকীর্ণতা সকল দেশেই সকল কালেই গ্রাম্যতার নামান্তর হয়ে আছে। শহরে মানুষ আপন কর্মোদ্যমকে কেন্দ্রীভূত করে, তার প্রয়োজন আছে। আমাদের দেহে প্রাণ শক্তি যেমন একদিকে ব্যাপ্ত, তেমনি আবার এক এক জায়গায় তা বিশেষ ও বিচিত্রভাবে সংহত। নিম্ন শ্রেণীর জীবদেহে এই মর্মস্থানগুলি সংহত হয়ে ওঠেনি। দেহ বিকাশের উৎকর্ষের সঙ্গে সঙ্গে মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, পাকযন্ত্র বিশেষ বিশেষ দেহক্রিয়ায় স্বতন্ত্র যন্ত্র হয়ে উঠল। এইগুলিকে শহরের সঙ্গে তুলনা করা যায়। শহরগুলি লোকালয়ের বিশেষ বিশেষ প্রয়োজন সাধনের কেন্দ্র। মানুষের উদ্যম এক এক স্থানে বিশেষ লক্ষ্য নিয়ে সংহত হয়ে তাদের সৃষ্টি করেছে। পূর্বকালে ধন সৃষ্টি প্রভৃতির প্রয়োজন সাধনে যন্ত্রের হাত ছিল অতি সামান্যই। তখনকার যন্ত্রগুলির সঙ্গে মানুষের শরীর মনের যোগ সর্বক্ষণ অব্যবহিত ছিল। সেই জন্যে তার থেকে যা উৎপন্ন হতে পারত তা ছিল পরিমিত, আর তার মুনাফা বিকট প্রকাণ্ড ছিল না। সুতরাং তখন পণ্য রচনায় কর্মশক্তির আনন্দটা ছিল প্রধান। কর্মফলের লোভটা তার চেয়ে খুব বড় হয়ে ওঠেনি। তাই তখনকার নগরগুলি মানুষের কৃত্যের আনন্দরূপ গ্রহণ করতে পারত। অন্যান্য সকল রিপুর মতোই লোভটা সমাজবিরোধী প্রবৃত্তি। এই জন্যেই মানুষ তাকে রিপু বলেছে। বাইরে থেকে ডাকাত যেমন লোকালয়ের রিপু, ভিতর থেকে লোভটা তেমনি। যতক্ষণ এই রিপু পরিমিত থাকে ততক্ষণ এতে করে ব্যক্তি স্বাতন্ত্র্যের কর্মোদ্যম বাড়িয়ে তোলে, অথচ সমাজনীতিকে সেটা ছাপিয়ে যায় না। কিন্তু লোভীর কারণটা যদি অত্যন্ত প্রবল ও তার চরিতার্থতার উপায় অত্যন্ত বিপুল শক্তিশালী হয়ে ওঠে, তবে সমাজনীতি আর তাকে সহজে ঠেকিয়ে রাখতে পারে না। আধুনিককালে যন্ত্রের সহযোগে কর্মের শক্তি যেমন বহুগুণিত, তেমনি তার লাভ বহু অঙ্কের, আর সেই সঙ্গে সঙ্গে তার লোভ। এতে করেই ব্যক্তি স্বার্থের সঙ্গে সমাজ স্বার্থের সামঞ্জস্য টলমল করে উঠছে। দেখতে দেখতে চারিদিকে কেবল লড়াই ব্যাপ্ত হয়ে চলেছে। এই রকম অবস্থায় গ্রামের সঙ্গে শহরের একান্নবর্তিতা চলে যায়। শহর গ্রামকে কেবল শোষণ করে, কিছু ফিরিয়ে দেয় না। আজ গ্রামের আলো নিবল, শহরে কৃত্রিম আলো জ্বলল। সে আলোয় সূর্য, চন্দ্র, নক্ষত্রের সঙ্গীত নেই। প্রতি সূর্যোদয়ে যে প্রণতি ছিল, সূর্যাস্তে যে আরতির প্রদীপ জ্বলত, সে আজ লুপ্ত ম্লান। শুধু যে জলাশয়ের জল শুকলো তা নয়,
হৃদয় শুকলো, জীবনের আনন্দে মাঠের ফুলের মতো যেসব নৃত্যগীত আপনি জেগে উঠত, তারা জীর্ণ হয়ে ধুলায় মিলিয়ে গেল। প্রাণের ঔদার্য এতকাল আপনিই আপনার সহজ আনন্দের সুন্দর উপকরণ আপনিই সৃষ্টি করেছে, আজ সে গেল বোবা হয়ে। আজ তাকে কোলে তৈরি আমাদের আশ্রয় নিতে হচ্ছে। যতই নিচ্ছে ততই নিজের সৃষ্টিশক্তি আরও অসাড় হয়ে যাচ্ছে। বেশি দিনের কথা নয়, নবাবী আমলে দেখা গেছে তখনকার বড় বড় আমলা, যাঁরা রাজদরবারে রাজধানীতে পুষ্ট, জন্মগ্রামের সমাজবন্ধনকে তারা অনুরাগের সঙ্গে স্বীকার করেছেন, তারা অর্জন করেছেন শহরে, ব্যয় করেছেন গ্রামে। মাটি থেকে জল একবার আকাশে গিয়ে আবার মাটিতেই ফিরে এসেছে, নইলে মাটি বন্ধা মরু হয়ে যেত। আজকালকার দিনে গ্রামের থেকে যে প্রাণের ধারা শহরে চলে যাচ্ছে, গ্রামের সঙ্গে তার দেনা পাওনার যোগ আর থাকছে না। আজ ধূমকেতু উড়িয়ে কলের শৃঙ্গ বাজল, মানুষকে দলে দলে তার স্নিগ্ধ সমাজ স্থিতি থেকে লোভ দেখিয়ে বের করে নিলে মানুষ আবার ফিরল তার প্রথম আরম্ভের অবস্থায়। সেই আরণ্যক যুগের বর্বর ব্যক্তি স্বাতন্ত্র্যই প্রবল দেহ নিয়ে আজ দেখা দিল। আপন আপন স্বতন্ত্র ভোগের দুর্গ বেঁধে মানুষ অন্যকে শোষণ ও নিজেকে পোষণ করতে লাগলো। তখনকার কালের দস্যুবৃত্তি দেহান্তর ধারণ করলে গ্রামে একদিন অনেক মানুষ মিলেছিল, সকলে মিলে সংগ্রহ সঞ্চয় ভোগ করবার জন্যে। এখন সংখ্যায় তার চেয়ে অনেক বেশি মানুষ একত্র মিলল, কিন্তু প্রত্যেকেই নিজের ভোগের কেন্দ্র নিজে। তাই সমাজের সহজ বিধানের চেয়ে পুলিশের পাহারা করা হয়ে উঠল। আত্মীয়তার জায়গায় আইনের জটিলতা বাইরের শিকল পাকা করে তুলছে। নিজেরা প্রত্যেকেই যেখানে নিজের ভোগের কেন্দ্র, সেখানে আমরা হয় পরের দাসত্ব করি, নয় নিজের। কিন্তু দুই দাসত্ব। এই কর্মপাশবদ্ধ মানুষের সংখ্যা আজ ক্রমেই বেড়ে চলেছে। প্রয়োজনের ক্ষেত্রে যারা মিলল, অন্তরের ক্ষেত্রে তাদের মিল নেই বলে এইসব পরদাস ও আত্মদাসদের মনে ঈর্ষা বিদ্বেষ প্রবল। প্রতিযোগিতার মন্থন দণ্ডে মিথ্যা ও হিংসাকে এরা নানা আকারে কেবলই মথিত করে তুলছে। ধনী দরিদ্রে অন্তত আমাদের দেশে বিচ্ছেদ অতিমাত্র ছিল না। তার একটা কারণ ধনের সম্মান অন্য সব সম্মানের নিচে ছিল, আরেকটা কারণ ধনী আপন ধনের দায়িত্ব স্বীকার করত। অর্থাৎ ধন তখন অসামাজিক ছিল না, তখন প্রত্যেকের ধনে সমস্ত সমাজ ধনী হয়ে উঠত। তখন মান অপমান ও ভোগের তারতম্য ধনকে আশ্রয় করে স্পর্ধিত আত্মম্ভরিতার সঙ্গে মানুষের পরস্পরের সম্বন্ধের পথ রুদ্ধ করেনি। আজ অন্নব্রহ্ম লোভের অন্ন হয়ে ছোট হয়ে যেতেই একদিন যা সমাজ বেঁধেছে, আজ তাই সমাজ ভাঙছে। রক্তে ভাসাচ্ছে পৃথিবী, দাসত্বে জীর্ণ করছে মানুষের মন। আজ তাই ধন অধনীর উৎকট অসামঞ্জস্য দূর করবার জন্যে চারদিকেই উত্তেজনা। এখনকার কালের সাধনা লোকালয়কে আবার সমগ্র করে তোলা, বিশিষ্টে সাধারণী, শক্তিতে সৌহার্দ্যে শহরে গ্রামে মিলিয়ে সম্পূর্ণ করা। বিপ্লবের দ্বারা এই পূর্ণতা ঘটবে না। বিপ্লবকে যারা বাহন করে তারা এক অসামঞ্জস্য থেকে আরেক অসামঞ্জস্যে লাভ দিয়ে চলে। তারা সত্যকে ছেঁটে ফেলে সহজ করতে চায়। তারা ভোগকে রাখে তো ত্যাগকে তাড়ায়, ত্যাগকে রাখে তো ভোগকে দেশছাড়া করে, মানব প্রকৃতিকে পঙ্গু করে তবে তাকে শাসনে আনতে চায়। আমরা এই কথা বলি যে সত্যকে সমগ্রভাবে না নিতে পারলে মানব স্বভাবকে বঞ্চিত করা হয়, বঞ্চিত করলেই তার থেকে রোগ, তার থেকে অশান্তি। এমনকি ওই যে কলের কথা বলছিলাম, তাকে দিয়ে আমরা বিস্তর অকার্য করছি বলেই যে তাকে বাদ দেওয়া চলে এ কথা বলা যায় না। এই যন্ত্রও আমাদের প্রাণশক্তির অঙ্গ, এ একেবারেই মানুষের জিনিস। হাতকে দিয়ে ডাকাতি করেছি বলে যে তাকে কেটে ফেললে মঙ্গল হয় তা নয়, সেই হাতকে দিয়ে প্রায়শ্চিত্ত করাতে হবে।
হবে নিজেকে পঙ্গু করে ভালো হবার সাধনা কাপুরুষতার সাধনা। মানুষের শক্তি নানা দিকে বিকাশ খোঁজে, তার কোনোটিকে অবজ্ঞা করবার অধিকার আমাদের নেই। আদিমকাল থেকে মানুষ যন্ত্র তৈরি করতে চেষ্টা করেছে। প্রকৃতির কোনো একটা শক্তি রহস্য যেই সে আবিষ্কার করে, অমনি যন্ত্র দিয়ে তাকে বন্দি করে তাকে আপনার ব্যবহারের করে নেয়। এর থেকেই তার সভ্যতায় এক একটা নূতন পর্যায়ের আরম্ভ। প্রথম যেদিন সে লাঙল তৈরি করে মাটির উর্বরতা শক্তিকে কর্ষণ করতে পারলে, সেদিন তার জীবনযাত্রার ইতিহাসে কত বড় পর্দা উঠে গেল। সেই উন্মিলিত আবরণ কেবল যে তার অন্নশালকে বৃহৎ করে অবারিত করলে তা নয়, এতদিন তার মনের যে অনেক কক্ষ অন্ধকার ছিল তার মধ্যে আলো এনে ফেললে। এই সুযোগে সে নানা দিকেই বড় হয়ে উঠল। একদিন পশু চম্র ছিল মানুষের দেহের আচ্ছাদন। যেদিন চরকায় তাতে সে প্রথম কাপড় বুনলে, সেদিন কেবল যে সে সহজে দেহ ঢাকতে পারলে তা নয়, এতে তার শক্তিকে বড় করে উদ্বোধিত করাতে বহুদূর পর্যন্ত তার প্রভাব বিস্তৃত হলো। তাই শুধু মানুষের দেহ নয়, আজকের দিনের মানুষের মন হচ্ছে কাপড় পরা মন। মানুষ যে মানবলোক সৃষ্টি করছে, কাপড়টা তার একটা বড় উপাদান। আজকের দিনে আমাদের দেশে আমরা ন্যাশনাল কাপড়টা খাটো করছি, কিন্তু ওদিকে ন্যাশনাল পতাকাটা বেড়ে চলল। তার মানে কাপড়টা কেবল একটা আচ্ছাদন নয়, ওটা একটা ভাষা। অর্থাৎ কাপড়ে মানুষের মন নিজেকে প্রকাশ করবার একটা নূতন উপাদান পেলে। এ কথা সবাই জানি। পাথরের যুগ থেকে মানুষ যখন লোহার যুগে এলো, তখন কেবল যে তার বাহ্য শক্তির বৃদ্ধি হলো তা নয়, তার আন্তরিক শক্তি প্রসার পেলে। পশুর চার পায়ের অবস্থা থেকে যেদিন মানুষ 2 হাত 2 পায়ের অবস্থায় এলো, তখনই এর গোড়াপত্তন। 2 হাত থাকাতে পৃথিবীর সঙ্গে ব্যবহারের ক্ষমতা মানুষের বেড়ে গেছে। এই তার দেহশক্তির বিশেষত্ব থেকে তার মনের শক্তি বিশেষত্ব পেলে। সেই দিন থেকে হাতের সাহায্যেই মানুষ হাতিয়ার তৈরি করে হাতকেই বহুগুণিত করে চলেছে। তাতে করেই বিশ্বের সঙ্গে তার ব্যবহার কেবলই বেড়ে উঠছে। তার থেকেই তার মনের রুদ্ধদ্বার নানা দিকে খুলে যাচ্ছে। কোনো সন্ন্যাসী যদি বলেন যে বিশ্বের সঙ্গে ব্যবহারের শক্তিকে সংকুচিত করতে হবে, তাহলে গোড়ায় মানুষের হাত দুটোকে অপরাধী করতে হয়। ঘোরতর সন্ন্যাসী ততদূর পর্যন্তই যায়, সে ঊর্ধ্ববাহু হয়ে থাকে, বলে সংসারের সঙ্গে আমার কোনো ব্যবহারই নেই, আমি মুক্ত, হাতের শক্তিকে খানিক দূর পর্যন্ত এগোতেই দেব, তার বেশি এগোতে দেব না। এটা হচ্ছে ন্যূনাধিক পরিমাণের সেই ঊর্ধ্ববাহুত্বের বিধান। এত বড় শাসনের অধিকার পৃথিবীতে কার আছে? বিশ্বকর্মা মানুষকে যতদূর পর্যন্ত এগিয়ে আসবার জন্যে আহ্বান করেন, তাকে ততদূর পর্যন্ত এগোতে দেব না। বিধাত্রী দত্ত শক্তিকে পঙ্গু করবার এমন স্পর্ধা কোন সমাজ বিধাতার মুখে শোভা পায়? শক্তির ব্যবহারের পন্থাই আমরা সমাজ কল্যাণের অনুগত করে নিয়মিত করতে পারি, কিন্তু শক্তির প্রকাশের পন্থা আমরা অবরুদ্ধ করতে পারিনি। মানুষ যেমন একদিন হাল লাঙলকে, চরকা তাঁতকে, তীর ধনুককে, চক্রবান যানবাহনকে গ্রহণ করে তাকে নিজের জীবনযাত্রার অনুগত করেছিল, আধুনিক যন্ত্রকেও আমাদের সেই রকম করতে হবে। যন্ত্রে যারা পিছিয়ে আছে, যন্ত্রে অগ্রবর্তীদের সঙ্গে তারা কোনো মতেই পেরে উঠবে না। যে কারণে 4 পাওয়ালা জীব 2 পাওয়ালা জীবের সঙ্গে পেরে ওঠেনি, এও সেই একই কারণ। আজকের দিনে যন্ত্রের সাহায্যে একজন লোক ধনী আর হাজার লোক তার ভৃত্য। এর থেকে এই প্রমাণ হয় যে যন্ত্রের দ্বারা একজন লোক হাজার লোকের চেয়ে শক্তিশালী হয়। সেটাতে যদি দোষ থাকে, তবে বিদ্যা অর্জনেও দোষ আছে। বিদ্যার সাহায্যে বিদ্বান অনেক বেশি শক্তিশালী হয় অবিদ্বানের চেয়ে। এ স্থলে আমাদের এই কথাই বলতে হবে, যন্ত্র এবং তার মূলীভূত বিদ্যায় যে প্রভূত শক্তি উৎপন্ন হয়, সেটা ব্যক্তি বা দল বিশেষে সংহত না হয়ে যেন সর্বসাধারণে ব্যাপ্ত হয়।
শক্তি ব্যক্তি বিশেষে একান্ত হয়ে ওঠে, মানুষকে যেন বিচ্ছিন্ন না করে। শক্তি যেন সর্বদাই নিজের সামাজিক দায়িত্ব স্বীকার করতে পারে। প্রকৃতির দান এবং মানুষের জ্ঞান, এই দুইয়ে মিলেই মানুষের সভ্যতা নানা মহলে বড় হয়েছে। আজও এই দুটোকেই সহযোগী রূপে চাই। মানুষের জ্ঞান যেখানে কোনো পুরনো অভ্যস্ত রীতির মধ্যে আপন সম্পদকে ভাণ্ডারজাত করে ঘুমিয়ে পড়ে, সেখানে কল্যাণ নেই। কেননা সে জমা নিয়ত ক্ষয় হচ্ছে। তাই এক যুগের মূলধন ভেঙে ভেঙে আমরা বহু যুগ ধরে দিন চালাতে পারবো না। আজ আমাদের দিন চলছেও না। বিজ্ঞান মানুষকে মহাশক্তি দিয়েছে। সেই শক্তি যখন সমস্ত সমাজের হয়ে কাজ করবে, তখনই সত্যযুগ আসবে। আজ সেই পরম যুগের আহ্বান এসেছে। আজ মানুষকে বলতে হবে, তোমার এই শক্তি অক্ষয় হোক, কর্মের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে জয়ী হোক। মানুষের শক্তি দৈব শক্তি, তার বিরুদ্ধে বিদ্রোহ করা নাস্তিকতা। মানুষের শক্তির এই নূতনতম বিকাশকে গ্রামে গ্রামে আনা চাই। এই শক্তিকে সে আবাহন করে আনতে পারেনি বলেই গ্রামে জলাশয় আজ জল নেই। ম্যালেরিয়ার প্রকোপে দুঃখ শোক পাপ তাপ বিনাশ মূর্তি ধরছে, কাপুরুষতা পঞ্জীভূত। চারদিকে যা দেখছি, এ তো পরাভবেরই দৃশ্য। পরাভবের অবসাদে মানুষ নড়তে পারছে না, তাই এত দিকে তার এত অভাব। মানুষ বলছে, পারলুম না। শুষ্ক জলাশয় থেকে, নিষ্ফল ক্ষেত্র থেকে শ্মশান ভূমিতে যে চিতা নিপতে চায় না, তার শিখা থেকে কান্না উঠছে, পারলুম না, হার মেনেছি। এ যুগের শক্তিকে যদি গ্রহণ করতে পারি, তাহলেই জিতব, তাহলেই বাঁচব। এইটি আমাদের শ্রীনিকেতনের বাণী। আমাদের ফসল খেতে কিছু বিলেতি বেগুন, কিছু আলু ফলিয়েছি। চিরকেলে তাঁত চালিয়ে গোটা কতক শতরঞ্জ বুনিয়েছি। আমাদের বাঁচবার পক্ষে এই যথেষ্ট নয়। যে বড় শক্তিকে আমাদের পক্ষভুক্ত করতে পারিনি, সেই আমাদের পক্ষে দানব শক্তি। আজকের এই অল্প কিছু সংগ্রহ যা আমাদের সামনে পাণ্ডুলিপি রয়েছে, সেই দানবের সঙ্গে লড়াই করবার যথোচিত উপকরণ তা নয়। পুরাণে পড়েছি, একদিন দৈত্যদের সঙ্গে সংগ্রামে দেবতারা হেরে যাচ্ছিলেন। তখন তারা আপনাদের গুরুপুত্রকে দৈত্যগুরুর কাছে পাঠিয়েছিলেন, যাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। সেই বিদ্যা দেবলোকে আনাই ছিল তাঁদের সংকল্প। তাঁরা অবজ্ঞা করে বলেননি যে দানবী বিদ্যাকে আমরা চাইনি। দানবদের কাছ থেকে বিদ্যা নিয়ে তাঁরা দানবপুরী বানাতে ইচ্ছা করেননি। সেই বিদ্যা নিয়ে তারা স্বর্গকেই রক্ষা করতে চেয়েছিলেন। দানবের ব্যবহার স্বর্গের ব্যবহার না হতে পারে, কিন্তু যে বিদ্যা দানবকে শক্তি দিয়েছে, সেই বিদ্যাই দেবতাকেও শক্তি দেয়। বিদ্যার মধ্যে জাতিভেদ নেই। আজকের দিনে আমাদের দেশে সর্বদাই শুনতে পাই, ইউরোপের বিদ্যা আমরা চাইনি, এ বিদ্যায় শয়তানি আছে। এমন কথা আমরা বলবো না। শক্তি আমাদের মারছে, অতএব অশক্তি আমাদের শ্রেয়। শক্তির মার নিবারণ করতে গেলে শক্তিকে গ্রহণ করতে হয়। তাকে ত্যাগ করলে মার বাড়ে, বই কমে না। সত্যকে অস্বীকার করলেই সত্য আমাদেরকে বিনাশ করে। তখন তার প্রতি অভিমান করে বলা মূঢ়তা যে সত্যকে চাইনে। উপনিষদ বলেন, যিনি এক তিনি বর্ণান্যেকান নিহিতার্থ দধাতি। নানা জাতির লোককে তাদের নিহিতার্থ দান করেন। নিহিতার্থ অর্থাৎ প্রজারা যা চায়, প্রজাপতির সেটা তাদের অন্তরই প্রচ্ছন্ন করে রেখেছেন। মানুষকে সেটা আবিষ্কার করে নিতে হয়, তাহলেই দানের জিনিস তার নিজের জিনিস হয়ে ওঠে। যুগে যুগে এই নিহিতার্থ প্রকাশ পেয়েছে। এই যে নিহিতার্থ তিনি দিয়েছেন, এ বহুধা শক্তি যোগাত, বহুধা শক্তির যোগে নিহিতার্থের সঙ্গে সেই বহুদিগ্গামী শক্তিকে পাই। আজকের যুগের ইউরোপীয় সাধকেরা মানুষের সেই নিহিতার্থের একটা বিশেষ সন্ধান পেয়েছেন। তারই যোগে বিশেষ শক্তিকে পেয়েছেন। সেই শক্তি আজ বহুধা হয়ে বিশ্বকে নূতন করে জয় করতে বেরিয়েছে। কিন্তু এই শক্তি, এই অর্থ যার, তিনি সকল বর্ণের লোকের পক্ষেই একহ বর্ণ। সেই শক্তির অর্থ যে
কোনো বিশেষ কালে বিশেষ জাতির কাছে ব্যক্ত হোক না কেন, তা সকল কালের সকল জাতির পক্ষেই এক। অতএব এই শক্তি আবিষ্কার আমাদের সকলকে এক করবার সহায়তা করে যেন। বিজ্ঞান যেখানে সত্য, সেখানে বস্তুতই সে সকল জাতির মানুষকে ঐক্য দান করেছে, কিন্তু তার শক্তির ভাগাভাগি নিয়ে মানুষ হানাহানি করে থাকে। সেই বিরোধ সত্যের বা শক্তির মধ্যে নয়, আমাদের চরিত্রে যে অসত্য, যে অশক্তি, তারই মধ্যে। সেই জন্যে এই শ্লোকেরই শেষে আছে সনবুদ্ধা শুভয়া সংযুনুক্ত। তিনি আমাদের সকলকে সকলের শক্তিতে শুভ বুদ্ধি দ্বারা যোগযুক্ত করুন।